বাড়ির মান সম্মানের দোহাই দিয়ে এবার রীতিমতো স্রোতের চরিত্রের উপরে আঙুল তোলা শুরু করে দিল সার্থক। আপনারা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত সার্থক যখন একসঙ্গে বাড়িতে ফেরে ঠিক সেই মুহূর্তে সার্থকের পিছনে বলতে থাকছে, বাবা আজকে দুজন একসঙ্গে ফিরলি, দুজন কি তাহলে একসঙ্গে এসেছিস নাকি? ঠিক সেই মুহূর্তে সার্থকের বাবা বলতে থাকছে, কি রে সার্থক তুই উত্তর দিলি না যে? ঠিক সেই মুহূর্তেই সার্থক বলতে থাকছে, কেন তোমাদের বাড়ির বউয়ের কি নিজের বাড়ির মান সম্মানের কথা কোনো আদৌ খেয়াল থাকে বলো তো? ও যখন রাস্তাঘাটে চলাফেরা করে তখন তো দেখে ওকে মনে হয় না যে ও এই বাড়ির বউ? স্রোত, তোমাকে একটা কথা বলে দিয়েছি, আমাদের বাড়ির কিন্তু যথেষ্ট পরিমাণ মান সম্মান আছে, আর তোমার কারণে কোনো মতে যদি আমাদের বাড়ির মান সম্মান খোয়া যায় তাহলে কিন্তু আমি তোমাকে তার জন্য ছেড়ে কথা বলবো না, তুমি কথাটা ভুলে গেলে চলবে না। ঠিক সেই মধ্যে সার্থকের বাবা বলতে থাকে যে, মেয়েটার উপরে আসার পর থেকে এরকম চিৎকার চেঁচামেচি কেন করছে, কিন্তু সেটাই বুঝতে পারছি না, মেয়েটা এমন কী কাজ করেছে? ঠিক সেই মধ্যে স্রোত বলতে থাকে যে, যা বলার ওকে বলে নিতে দাও, আর কয়েকটা দিনই তো আছে বাপি, তারপরে তার ও বলার সুযোগ পাবে না, মনের যত আমাকে নিয়ে ক্ষোভ আছে সেই সব কিছু ঝেড়ে ফেলে দিতে বলো ওকে। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে, আমার মনের ক্ষোভ ঝাড়ছি না আমি তোমার উপরে, রীতিমতো লোকে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে সকলে যে তোমাকে নিয়ে সমালোচনা করবে না সেটার কথা আমি ভাবছি। আমার তো রীতিমতো এখন তোমাকে নিয়ে ভয় করে, তোমাকে স্ত্রী হিসেবে পরিচয় দিতে আমার ঘেন্না হয়। তুমি একবার ভেবে দেখেছো যে তোমার চরিত্রের লেভেলটা তুমি কতটুকু নামিয়ে ফেলেছো? স্রোত ঠিক সেই মুহূর্তে সার্থকের বাবা বলতে থাকে যে, সার্থক তুমি কিন্তু এবার তোমার লিমিট ক্রস করে যাচ্ছ, তুমি মেয়েটার উপরে শুধু শুধু চিৎকার চেঁচামেচি করে ওর চরিত্র নিয়ে কেন প্রশ্ন তুলছো বলো তো? ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে, আমি প্রশ্ন তুলছি, আমি চরিত্র নিয়ে সন্দেহ করছি, তাহলে তুমি তোমার বৌমাকে জিজ্ঞেস করো না যে ও এতক্ষণ ঠিক কোথায় ছিল এবং কার সঙ্গে ছিল। ও রীতিমতো বাবা আমার অপেক্ষা না করে ও অন্য এক পরপুরুষের সঙ্গে বাইক দিয়ে ঘোরাফেরা করছিল, আর যে মুহূর্তে কিনা ও আমার কাছে হাতে নাতে ধরা পড়েছে সেই মুহূর্তে ও আমার কাছে বাহানা করলো যে ও নাকি ওর ইউনিভার্সিটি থেকে ফেরার পথে কোনো ট্যাক্সি বা অটো কোনো কিছুই পায়নি, তার জন্য এক পর্যায়ে বাধ্য ও নাকি ওর ফ্রেন্ডের বাইকে চেপে বসতে বাধ্য হয়ে যায়। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে ওর মিথ্যা কথা বলার লেভেলটা ঠিক কতটুকু উঁচা হয়ে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে, মোটেও আমি মিথ্যে কথা বলিনি, আর মিথ্যে কথা বলার স্বভাবটা আর যে হোক না কেন আমার কোনো মতেই নেই। আর আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনার কিসের এত আপত্তি? আমি যদি পরপুরুষের সামনে বাইক দিয়ে ঘুরিও তাতে তো আপনার কোনো আপত্তি করার কথা না, কারণ খুব শীঘ্রই তো আমাদের সম্পর্কটা শেষ হতে চলেছে। অন্যদিকে সার্থকের বাবা বলতে থাকে যে, আচ্ছা সার্থক, ও যদি ওর কোনো বন্ধুর সাহায্য নিয়েও থাকে তাতে তোমার তো আপত্তি করার কি আছে? কিন্তু সেটাই বুঝতে পারছি না, কেন তুমি কি ওর ফ্রেন্ডকে সেদিন তুমি লিফট দাওনি তোমার গাড়িতে? তাহলে এতে করে তো ও কোনো কিছু মাইন্ড করেনি, তাহলে ওর বেলা তুমি ব্যতিক্রম কেন ভাবো? আমি তো সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে সার্থক বলতে থাকে যে, বাবা তোমার এই আশকারা দেওয়া জিনিসটাই না আমাদের সম্পর্কের ভিটেটাকে নড়বড়ে করে দেয়, জানো তো? ও বারবার করে তোমার আশকারা পেয়ে পেয়ে এতটা বার বেড়ে গিয়েছে যে ও আমাদের বাড়ি মান সম্মান সব কিছু জলাঞ্জলি দিয়ে ও পরপুরুষের সাথে খোলামেলাভাবে ও বাইকে করে ঘোরাফেরা করছে। তুমি একবার ভাববে না যে আমাদের আত্মীয়স্বজন থেকে শুরু করে কারোর নজরে যদি একবার পড়ে যায় তাহলে লোকে কী ভাববে? লোকে তো এটাই বলবে যে সার্থকের স্ত্রী পরপুরুষের সঙ্গে ঘোরাফেরা করছে, পরক্রিয়া করছে। সেই বেলা তুমি তাদেরকে কী উত্তর দিবে বলো তো? ঠিক সেই মুহূর্তে সার্থককে স্রোত বলতে থাকে যে, লোকে কি বললো না বললো তাতে আমার কোনো কিছু যায় আসে না, কারণ আমি নিজে জানি যে আমি ঠিক কী আর এবং আমি কতটা সত্য। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে, তোমার এই সততা না আর যাই হোক না কেন আমার কোনো মতে সহ্য হচ্ছে না স্রোত। অন্যদিকে স্রোত বলতে থাকে যে, স্যার কয়েকটা দিন মাত্র আর সহ্য করুন, তারপরে আমাকে আর টলারেট করতে হবে না, এই মুখও আপনার কোনোদিন আর দেখতে হবে না। অন্যদিকে সার্থকের বাবা বলতে থাকে যে, বলছে যে, সীমা এবারে পরপুরুষের জন্য অশান্তি শুরু হলো, তোমাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।